আসসালামু আলাইকুম। আমি মরিয়ম তামান্না ফ্রম সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ডেন্টাল ক্যারিজের লাস্ট পার্টটা, মানে গত পার্ট দুইটাতে আমরা আলোচনা করছিলাম কিছু গ্রস জিনিস নিয়ে। আজকের পার্টে আমরা আলোচনা করার চেষ্টা করব প্যাথোলজি, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এনামেল ক্যারিজ, ডেন্টিন ক্যারিজ অ্যান্ড সিমেন্টাম ক্যারিজের বা রুট ক্যারিজের যে প্যাথোলজিটা আছে, মেইনলি যে জিনিসগুলো হয় ওগুলো আমরা বলার চেষ্টা করবো। ওগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের, বলতে পারি আমরা। তো এই কোয়েশনগুলোতে হচ্ছে নট অনলি আন্ডার গ্রাজুয়েশন আমাদের কোয়েশন থাকলেই, বাট অলসো পোস্ট গ্রাজুয়েশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এটা থেকে মানে পালপাইটিস আর ডেন্টাল কেয়ার সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে মোটামুটি দুইটা কোয়েশন মানে কনফার্ম যে কমন পড়বে এরকম চ্যাপ্টার দুইটা। তো এই পার্টে আমরা ডেন্টাল কেয়ারের প্যাথোলজি জানার চেষ্টা করব। তার আগে কিছু জিনিস জেনে নেই। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডেন্টাল ক্যারিজ, এগুলো আমরা সবাই জানি। তারপর আমরা একটু রিমাইন্ড করি যে ক্লাসিফাই যদি রেট অফ অ্যাটাক অনুসারে হয় কী কী আছে, অ্যাকিউট ক্যারিজ, ক্রনিক ক্যারিজ আর অ্যারেস্টেড ক্যারিজ। আর ক্লাসিফিকেশন যদি সাইড অফ অ্যাটাক বলা হয়, পিট অ্যান্ড ফিশার ক্যারিজ, স্মুথ সারফেস ক্যারিজ, রুট ক্যারিজ বা সিমেন্টাম ক্যারিজ আর রিকারেন্ট ক্যারিজ। তারপরে স্মুথ সারফেস ক্যারিজ অনুসারে এখানে তিনটা নাম দেওয়া আছে, এগুলো আমরা স্কিপ করব। প্রক্সিমাল সারফেস ক্যারিজটা আমরা জানি যে ডেন্সিটি অ্যালং দ্য প্রক্সিমাল সারফেস ইজ হাই which does not permit the detection of loss of small amount of mineral content. তো incipient lesion যেটা হচ্ছে, এটা খুব কমনলি দেখা যায় ক্যারিজ সাসপেক্টেবল জোন, যেখানে আমরা যদি সার্ভাইকেলি যদি বলি, প্রক্সিমাল সারফেস ক্যারিজ ফর্ম সার্ভাইকেলি মানে টুয়ার্ডস দ্য রুট দাঁতের রুটের দিকে, আর জাস্ট আন্ডার দ্য কন্ট্যাক্ট, দুইটা দাঁতের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে ওই পয়েন্টটাতে হচ্ছে বেশি হয়ে থাকে, যেটা আমরা রেডিওগ্রাফ, যে বাইকিং রেডিওগ্রাফ যদি করি তাহলে খুব সহজে দেখতে পারবো। তো হচ্ছে প্রক্সিমাল সারফেস ক্যারিজ সম্পর্কে হচ্ছে এতটুকুই। আমরা যেটা হচ্ছে এটাতে কিছু রেডিওগ্রাফিক ফিচার দেওয়া আছে, যে ইনসিপিয়েন্ট প্রক্সিমাল লিশন, মডারেট প্রক্সিমাল লিশন, অ্যাডভান্স প্রক্সিমাল লিশন, এগুলো জাস্ট দেখার জন্য। অ্যারেস্টেড ক্যারিজ আমরা জানি যে এই ক্যারিজটা হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড স্টেশনারি ক্যারিজ, যেটা হচ্ছে কোনো টেন্ডেন্সি দেখে না বাড়াটা, যে নর্মাল যে ক্যারিজগুলো আমরা জানি যে আস্তে আস্তে বাড়তে থাকে, এটা প্রোগ্রেশন হতে থাকে, সাথে এটা গিয়ে পরে ক্যারিজ থেকে অনেক জায়গায় সিকিউরিটি আমরা গত ফার্স্ট পার্টে দেখছিলাম যে এটা সিকিউরিটি অনেক সময় লাইফ থ্রেটানিং কন্ডিশনও ক্রিয়েট করতে পারে। কিন্তু এই যে অ্যারেস্টেড ক্যারিজ, এটা হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ডাজ নট শো এনি টেন্ডেন্সি ফর ফার্দার প্রোগ্রেশন। আর তারপরে হচ্ছে যে এই ক্যারিজটাতে ইম্পর্টেন্ট একটা কথা আছে এখানে, যে ইভার্নেশন অফ ডেন্টিন, মানে এখানে অ্যারেস্টেড ক্যারিজে কী হচ্ছে, ইনভলভিং দ্য ডেন্টিন শো এ মার্ক ব্রাউন পিগমেন্টেশন অ্যান্ড ইন ডিউরেশন অফ দ্য লিশন, যেটাকে আমরাকে বলি ইভার্নেশন অফ ডেন্টিন। স্ক্লেরোসিস অফ ডেন্টিনাল টিউবুল অ্যান্ড সেকেন্ডারি ফর্মেশন কমনলি অকার হয়ে থাকে এই অ্যারেস্টেড ক্যারিজে। এগুলো হচ্ছে অ্যারেস্টেড ক্যারিজ নিয়ে কথাবার্তা। এখন আমরা যে জানবো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য জিবি ব্লক ক্লাস ওয়ানটা হচ্ছে যখন পিট অ্যান্ড ফিশার অন অক্লুশাল সারফেস অফ দ্য পোস্টেরিটিতে ক্যারিজ ইনভলভ করবে, আর অক্লুশাল 2/3 অফ বাক্কাল অ্যান্ড লিঙ্গুয়াল সারফেস অফ দ্য মোলার আর প্রক্সিমাল সারফেস অফ ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র্স, তখন আমরা এটাকে বলবো ক্লাস 1। আর ক্লাস 2টা হচ্ছে যখন প্রক্সিমাল সারফেস অফ অল প্রিমোলার্স অ্যান্ড মোলার্স, প্রিমোলার আর মোলারের যখন প্রক্সিমাল সারফেসগুলো ইনভলভ করে ফেলবে। এখানে খুব সুন্দর করে ফিগার দিয়ে বোঝানো আছে, সো ওইগুলো হেল্পফুল হবে আমাদের বোঝার জন্য যে ক্লাস 1 অনুসারে কীভাবে ডিভাইডেশন করছে। ক্লাস 3টা হচ্ছে যখন ক্যারিজটা প্রক্সিমাল সারফেস অফ এন্টেরিয়র ইনসিসরের ক্যানাইনের ক্ষেত্রে, কিন্তু ওই ক্ষেত্রে হচ্ছে এখানে ইনভলভ করবে না, ইনসিজাল এজটাকে ইনভলভ করবে না। সো সেটা হচ্ছে ক্লাস 3। এখন আমরা ক্লাস 4টা জানবো। ক্লাস 4টা হচ্ছে যখন ইনসিজাল এজ ইনভলভ করে ফেলবে, প্রক্সিমাল সারফেস অফ এন্টেরিয়র ইনভলভিং ইনসিজাল এজ, তখন সেটাকে আমরা বলবো ক্লাস 4। ক্লাস 5টা হচ্ছে জিঞ্জিভাল থার্ড অফ ফেশিয়াল অ্যান্ড লিঙ্গুয়াল অফ or palatal surface of the oral teeth, এই তখন আমরা যখন জিঞ্জিভাল থার্ড ফেশিয়াল আর লিঙ্গুয়াল সারফেস অথবা প্যালাটাল সারফেসে দাঁতের ইনভলভ করে ফেলবে, তখন সেটাকে আমরা ক্লাস 5 বলবো।
আর ক্লাস 6টা হচ্ছে যখন ক্যারিজ ইনসিজাল এজ অফ anterior teeth and cusp tip of posterior teeth without involving any other surface, তখন সেটাকে আমরা ক্লাস 6-এ ফেলবো। এখন ক্যারিজ নিয়ে এতটুকুই কথাবার্তা, এছাড়াও নাম্বার অথবা অ্যাকর্ডিং টু দ্য টুথ ইনভলভ আমরা বলতে পারি যে সিম্পল ক্যারিজ যখন একটা সারফেস ইনভলভ করবে সিম্পল ক্যারিজ, আর যখন অনেক দুইটা বা তিনটা সারফেস ইনভলভ করবে তখন হচ্ছে কম্পাউন্ড ক্যারিজ, আর যখন অনেকগুলো সারফেস দাঁতে ইনভলভ করে ফেলবে তখন সেটাকে আমরা বলবো কমপ্লেক্স ক্যারিজ। তারপরে সিভিয়ারিটি অনুসারে বা প্রোগ্রেশন অফ ডিলিশন হিসেবে আমরা বলতে পারি কনিক আর অ্যারেস্টেড ক্যারিজ, যেটা একটু আগে বলে আসলাম। এগুলো দেখতে কীরকম হতে পারে এটা হচ্ছে একটা ফিচার্স অ্যাড করা আছে, এগুলো হেল্পফুল হবে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। এইটা হচ্ছে একটা সিকিউরলি ফার্স্ট পার্টে আমি এগুলো ডিটেলস আলোচনা করেছিলাম, এই ফিগারটা হচ্ছে জাস্ট রিমাইন্ডার হিসেবে। এখন আমরা জানলাম ক্লাসিফিকেশন হিস্টোপ্যাথোলজি অফ, আমরা জানবো ফার্স্টেই যেটার সেটা হচ্ছে এনামেল ক্যারিজ। এনামেল ক্যারিজে যে জিনিসটা আমাদেরকে কাছে 9th এডিশনে বলা আছে, যেটা হচ্ছে 5টা পয়েন্ট মেইনলি, এখানে 4টা পয়েন্ট ডিসক্রাইব করা আছে। আর্লি সাবমাইক্রোস্কোপিক লিশন, এখানে এনামেল ক্যারিজের প্যাথোলজিটা আসলে ইম্পর্টেন্ট, এক্সামের জন্য জানতে হয় আসলে। এখানে ফার্স্ট বলছেন যে আর্লি সাবমাইক্রোস্কোপিক লিশন, এটার মানে হচ্ছে যে একটা হোয়াইট লিশন, যেটাকে আমরা একটু পরেই ছবি দেখতে পারবো। হোয়াইট লিশন সাদা একটা অবস্থা থাকবে, এই যে ফিগারটাতে দেখানো আছে একটু দেখাই আপনারা, এই যে ফিগারটাতে হোয়াইট সাবমাইক্রোস্কোপিক লিশন, যেটা হোয়াইট স্পট আমরা যে বলতে পারি। খুব সুন্দর করে দেখেন কোথায় আছে, কন্ট্যাক্ট এরিয়া, মানে পাশের দাঁতের যে কন্ট্যাক্ট এরিয়া ঠিক নিচে, অর্থাৎ জাস্ট বিলো দ্য কন্ট্যাক্ট পয়েন্ট অফ অ্যাডজাসেন্ট টিথ, ঠিক আছে। এই এরিয়াগুলোতে এরকম হোয়াইট একটা স্পট দেখা যায়, মানে আর্লি লিশন, ঠিক আছে। আমরা এখন হচ্ছে ক্যারিজ মানে যে আমরা বুঝি একদম ক্যাভিটি হয়ে গেছে এরকম না, শুরুতে কিন্তু এরকম একটা আর্লি এনামেল লিশন থাকে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল ফেজ অফ নন ব্যাকটেরিয়াল এনামেল ক্রিস্টাল ডিস্ট্রাকশন, কিন্তু এখানে ব্যাকটেরিয়া এখনো আসে নাই, নন ব্যাকটেরিয়াল এর মধ্যে। তারপরে হচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনভেশন হবে, ক্যাভিটি ফর্মেশন হবে, লাস্ট আন্ডারমাইনিং হবে। এটা কীভাবে হবে, এটা হচ্ছে যে আপনার ধরেন এনামেল পার হয়ে ডেন্টিনে ঢুকবে, কিন্তু ডেন্টিনে ঢুকার আগে সে আবার নিচ থেকে উপরের দিকে এনামেলকে ভিতর দিকে খেয়ে ফেলবে, এটাকে মানে ডিস্ট্রাক্ট করে ফেলবে, নষ্ট করে ফেলবে। এটাই হচ্ছে আন্ডারমাইনিং অফ এনামেল। লাস্ট স্টেজ অফ এনামেল ক্যারিজ হচ্ছে এটা। আলটিমেটলি এই যে 5টা স্টেজ ক্যারিজের, লাস্ট স্টেজ হচ্ছে আন্ডারমাইনিং অফ এনামেল ফ্রম বিলো আফটার স্পেড ইনটু দ্য ডেন্টিন, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেজ নিয়ে আমরা কিছু কিছু বলবো, এগুলা ইম্পর্ট্যান্ট জানতে হবে। তো আর্লি সাবমাইক্রোস্কোপিক লিশন যেটা হচ্ছে এখানে 4টা লাইন কোশ্চেনের ফার্স্ট 4টা প্যারাতে যেটা ইম্পর্ট্যান্ট কথাগুলো, এনামেল কিন্তু এখনও হার্ড, ক্যারিজে যেমন হয় পুরো ডিক্যালসিফাই হয়ে একদম গ্রসলি ক্যালসিফাই হয়ে ক্রিস্টাল নষ্ট হয়ে গেছে এরকম না, কিন্তু এখানে ওভারঅল 25%-এর মতো সর্বোচ্চ। যাই হোক, এখানে কিন্তু এনামেল চকি একটা অ্যাপারেন্স থাকবে, আর এনামেলটা থাকবে হার্ড, ইনিশিয়াল লিশনটা থাকবে কনিক্যাল শেপের। এই কথাটা এখানে ইম্পর্ট্যান্ট, যাতে আমরা যদি টেবিল দেখি, টেবিলের মধ্যে হচ্ছে ক্যাভিটি ফর্মেশনের জন্য যে জোনগুলো আছে, জোনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, ইম্পর্টেন্ট অনেক বেশি। ইনফিনিটি স্টার, এগুলো হচ্ছে এখানে 4টা জোনের কথা বলা আছে। এই জোনগুলো আমরা নিচের ফিগারগুলোর সাথে মিলিয়ে যদি পড়ি তাহলে ভালো হয়। ট্রান্সলুসেন্ট জোন, যেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে হবে। ক্যারিজটা হয়ে ভিতরের দিকে চলে গেছে, ট্রায়াঙ্গেল জায়গাটা হচ্ছে ট্রান্সলুসেন্ট জোন, এখানে খুব সুন্দর মার্ক করে দেখানো আছে। আর ট্রান্সলুসেন্ট জোনের পরে হচ্ছে ডার্ক জোন, বডি অফ দ্য লিশন, দেন সারফেস জোন, ঠিক আছে। তো এনামেল ক্যারিজ প্রোগ্রেস ডিপার এনামেল, যেখানে হচ্ছে আমরা বলতে পারি ডিস্টিংক্টিং একটা শেপ নেয়, যেটাকে আমরা কোন শেপ লিশন বা ট্রায়াঙ্গুলার শেপ লিশন, যার অ্যাপেক্সটা থাকবে টুয়ার্ডস দ্য ডেন্টাল এনামেল জাংশন অ্যান্ড বেসটা থাকবে টুয়ার্ডস দ্য সকেট অফ দ্য টিথ। তো নাও ট্রান্সলুসেন্ট জোনটা সম্পর্কে আমরা একটা গ্রস আইডিয়া নিব। এটা হচ্ছে এটা
আর্লিয়েস্ট অ্যান্ড ডিপেস্ট ডিমিনারেলাইজেশন হয়। এখানে সিমেন্টটা কমেন্টগুলো ইম্পর্ট্যান্ট, কমেন্টগুলো হচ্ছে যে খেয়াল করতে হবে। দেখেন প্রোগ্রেসিভ কেরিজের ক্ষেত্রে কিন্তু এই যে জিনিসটা ট্রান্সলুসেন্ট জোনে হচ্ছে ন্যারো ব্রড হবে কিন্তু ন্যারো বা অ্যাবসেন্ট যে অ্যারেস্টেড কেরিসের ক্ষেত্রে সেটা হচ্ছে ন্যারো বা অ্যাবসেন্ট হবে অ্যারেস্টেড কেরিসের ক্ষেত্রে। রিমিনারালাইজ জেলিশনগুলো আছে ওগুলোর ক্ষেত্রে ন্যারো বা অ্যাবসেন্ট হবে ট্রান্সলুসেন্ট জোনটা। আবার আমি শুরুর দিকে গত পার্টগুলোতে বলছিলাম যে ডিমিনারালাইজেশনের সাথে কিন্তু ক্যারিজের রিমিনারালাইজেশন চলতে থাকে, ঠিক আছে। কিন্তু যখন ডিমিনারালাইজেশনটা জিতে যাবে তখন হচ্ছে যে ক্যারিজটা প্রোগ্রেস হতে থাকে। সো এখানে কথা হচ্ছে ট্রান্সলুসেন্ট জোনের ন্যারো কোথায়? অ্যারেস্টেড ক্যারিজ মানে আমরা জানি যে ক্যারিজটা বাড়তেছে না, একটা জায়গায় সামনের দিকে আর না আগায় সে ওই জায়গায় আছে। এখানে রিমিনারালাইজেশন প্রসেসটা হতে থাকে যেহেতু কজ এখানে ক্যারিজ স্টপ হয়ে গেছে তাই জোনটা ন্যারো হয়ে যাবে। সহজ কথা, এগুলো মুখস্থ করার কিছু নাই। এরপরে ডার্ক জোনটা হচ্ছে ট্রান্সলুসেন্ট জোনের ঠিক বাইরে। এখানে কতটুকু মিনারেল লস হয়? 2 to 4% মাত্র, খুব একটা বেশি না, কিন্তু এখানে ট্রান্সলুসেন্ট জোন থেকে বেশি হয়ে থাকে মিনারেল লস। তো ডার্ক জোনে 2 to 4% হচ্ছে মিনারেল লস হচ্ছে, কিন্তু এই জায়গাটা জোন অফ রিমিনারালাইজেশন। কেরিজটা প্রোগ্রেস করে সামনের দিকে যাচ্ছে মাত্র, এই জায়গাটা তাকে প্রোটেক্ট করতে চাচ্ছে এবং রিমিনারালাইজ করার ট্রাই করতেছে। দ্যাটস ওয়াই দিস ইজ জোন অফ রিমিনারালাইজেশন। কারণ কি হচ্ছে এখানে জাস্ট বিহাইন্ড অ্যাডভান্সিং ফ্রন্ট এখানে রিমিনারালাইজেশন প্রসেসটা চলতেছে, কিন্তু এটা যেহেতু জোন অফ রিমিনারালাইজেশন এখানে কিন্তু অ্যারেস্টেড কেরিজের ক্ষেত্রে কী হবে তাইলে ব্রডার হবে, কিন্তু প্রোগ্রেসিভ কেরিজের ক্ষেত্রে এই এরিয়াটা নেরোয়ার হবে। এই কোয়েশনগুলো ভাইবার জন্য বা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তার মানে অপোজিট পুরোটা ট্রান্সলুসেন্ট জন্য আমরা যেখানে দেখছি যে প্রোগ্রেসিভ কেরিজের ক্ষেত্রে ব্রডার, বাট এখানে প্রোগ্রেসিভ কেরিজের ক্ষেত্রে নেরোয়ার হবে। তারপরে যেটা হচ্ছে আমরা ডিসক্রাইব করবো হচ্ছে বডি অফ দ্য লিশন। তো বডি অফ দ্য লিশন এটা হচ্ছে বডি মানে নামেই বোঝা যাচ্ছে পুরো লিশনের মেন জায়গাটা হচ্ছে এইটা বডি অফ দ্য লিশন। এখানে 5 to 10% মিনারেল লস হচ্ছে। এইখানে সেম এজ ট্রান্সলুসেন্ট জোন, প্রোগ্রেসিভ কেরিজের ক্ষেত্রে ব্রডার বাট অ্যারেস্টেড কেরিজের ক্ষেত্রে নেরোয়ার হবে। তারপর হচ্ছে সারফেস জোন। তো সারফেস জোনে যেটা হচ্ছে 1% মিনারেল লস হয়, রিমিনারালাইজেশন হয় এখানেও। তো রিজাল্টিং ফ্রম দ্য ডিপ্লিশন ব্যারিয়ার এটা হচ্ছে চেষ্টা করতেছে রিমিনারালাইজ করার জন্য। মিনারেল কন্টেন্ট অফ ব্ল্যাক সারফেস জোন যেহেতু একদম বাইরের লেয়ারটা, এইটা একটা রিমিনারালাইজ জোন। এখানে যদি 4.2 এর টেবিল বক্স আমরা দেখি সাথে ফিগার অ্যাড করে দেওয়া ছিল যে এটা হচ্ছে অ্যারেস্টেড কেসের ক্ষেত্রে আমরা কীরকম পাবো, লিটল থিকার পাবো। তাহলে এই বক্সটা আমাদের জানতে হবে। কাউজানের 4.2 টেবিলটা এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা এই ছবিটা দিয়ে খুব সহজে জোনগুলো মনে রাখার জন্য হেল্পফুল হবে। স্ট্রোলজিক্যাল ফিচার্স যদি আমরা বলি এনামেল ক্যারিজের ক্ষেত্রে এটা হচ্ছে লস অফ ইন্টার রড সাবস্ট্যান্স প্রমিনেন্ট এনামেল রড, তারপর হচ্ছে appearance of transpiration of enamel rod due to the segmental demineralization, accentuation of incremental destroy of ridges. এইগুলো হচ্ছে ট্রান্সলুসেন্ট জোনে। আমি যে একটু আগে বেস আর এপেক্সের কথা বলছিলাম, উল্টা পিরামিড শেপ যদি বলি এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার বা ওয়েজ শেপের একটা এরিয়া ফর্মেশন হচ্ছে, সেখানে বেসটা থাকতেছে টুয়ার্ডস দ্য অ্যাপেক্স আর অ্যাপেক্সটা থাকতেছে টুয়ার্ডস দ্য আমাদের দাঁতের যে অ্যাপেক্সটা সেই অ্যাপেক্সের দিকে, আর বেসটা হচ্ছে টুয়ার্ডস দ্য সকেট অফ দ্য টিথ। ডেন্ডিনাল জাংশনের দিকে যেতে আসে এই যে অ্যাপেক্স যেটা আছে। তারপরে কথা হচ্ছে যে ক্যাভিটি ফর্মেশন নিয়ে আমরা একটু জানবো। ক্যাভিটি ফর্মেশনে এখানে মেইনলি কি হয়ে থাকে? ক্যাভিটি ফর্মেশনে পাল্প থেকে আমরা কিন্তু এর আগে আরেকটা পয়েন্ট বাকি আছে যেটা হচ্ছে যে নন ব্যাকটেরিয়াল ক্রিস্টাল ডিস্ট্রাকশন। নন ব্যাকটেরিয়াল এখানে কিন্তু ব্যাকটেরিয়া আসে নাই, তাহলে কীভাবে হচ্ছে? এখানে হচ্ছে এনামেল রডটা এক্সপোজ হয়ে অ্যাসিডের মাধ্যমে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তারপরে পিজম যে কোরগুলো আছে এনামেলের ওগুলা নষ্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে বন্ডিং বিটুইন ক্রিস্টাল। ডিস্ট্রাকশন অফ এনামেল ক্রিস্টাল যেটা হচ্ছে একটা প্রোভাইড করে পাথওয়ে টু ব্যাকটেরিয়া টু পেনিট্রেট দ্য এনামেল অর ডেন্টিন।
তো এটা হচ্ছে আর্লি তারপর হচ্ছে আর্লি ক্যাভিটেশন হবে। আর্লি ক্যাভিটেশনে আমরা যেটা বলবো, এনামেল থেকে ডেন্টিনের দিকে যাবে ক্যারিজটা, ডেন্টিনের দিকে তখন হচ্ছে যে এনামেল কিন্তু আস্তে আস্তে ডেন্টিন ডেন্টিনাল জাংশনে গিয়ে সরাসরি ঢুকে পড়বে না। ডেন্টিনে ঢুকার আগে এটা কী করবে, ওয়াইড আন্ডারমাইনিং অফ এনামেলটা যেটা বলছিলাম লাস্ট পয়েন্টে, এই ফিগারে খুব সুন্দর করে দেখানো আছে। এমিনোডেন্টিনাল জাংশন দিয়ে একটু রান করবে, অর্থাৎ সুজা এনামেল থেকে ডেন্টিনের দিকে যাচ্ছিল, এমিনোডেন্টিনাল জাংশনে এসে এটা হরাইজন্টালি রান করা শুরু করবে, বা আমরা বলতে পারি ল্যাটারালি স্প্রেড করবে ক্যারিজটা। তাহলে কি হচ্ছে, এনামেল এবং ডেন্টিন কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা বলতে পারি এখন যে ডিএটাচ এনামেল এখানে ডেন্টিন থেকে, এই জিনিসটাই বোঝানো হয়েছে। আসসালামু আলাইকুম, আজ এতটুকুই। নেক্সট পার্টটাতে চেষ্টা করব ডেন্টিন ক্যারিজ নিয়ে এবং রুট ক্যারিজ নিয়ে আলোচনা করার। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আজকে এতটুকুই থাক। আমরা নেক্সট পার্টে ডেন্টাল ক্যারিজ নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।